जयति वरदमूर्तिर्मङ्गलम् मङ्गलानं जयति सकलबन्धभरति ब्रह्मरूपा जयति भुवनमाता चिन्मयीमक्षरूपा दिशतु मम महेश वाङ्माया शब्दरूपम् ओमुखं करति वाचलं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ने कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আচ্ছা, গতদিন যে সমস্ত বিষয় আলোচনা করেছিলাম, আজকে জাস্ট শুধুমাত্র বিশেষ কিছু বিষয়ে হালকা হিন্টস দিয়ে পেরিয়ে যাব। যারা হচ্ছে তন্ত্রচর্চা করতে চাচ্ছেন বা মনস্থির করেছেন, শুধুমাত্র ইচ্ছা থাকলেই তো আর হয় না, সঠিক সান্নিধ্য আর সঠিক যোগের প্রয়োজন আছে। তাহলে এবার দেখুন, আমাদের জন্মগতভাবে কিছু প্রাপ্তি ঘটে। সেই প্রাপ্তিটি কেমন, আমরা কিভাবে বুঝতে পারি? আমাদের কাছে আমাদের পাওয়া যে জন্ম তারিখটা, সেখান থেকে আমরা যদি কুষ্ঠিতে দৃষ্টি ফেরাই, তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো যে আদৌ আমরা কোন কাজের যোগ্য বা কোন কোন কাজ আমাদের করা বাঞ্ছনীয়। এটা তো হচ্ছে গুরুতত্ত্বের কাজ, বৃহস্পতি রিলেটেড কাজ। আর যদি তন্ত্রের স্পিরিচুয়াল কাজ মানে হচ্ছে বৃহস্পতি গ্রহের আন্ডারে পড়ে। আর যদি তন্ত্রের দিক দেখেন, সেখানে এই বৃহস্পতিও লাগবে, মঙ্গলও লাগবে, শনিও লাগবে, রাহু লাগবে, কেতু লাগবে, সবার কমসে কম প্রভাব থাকবে। এবার আমি একটু পরে আলোচনা করব যে একটা ছক নিয়ে, যেখানে কি কি কম্বিনেশন থাকলে আপনি অন্তত এলিজিবল হবেন বা বুঝতে পারবেন যে আপনি এই বিষয়টা নিয়ে চর্চা করতে পারবেন। যেহেতু এটা নিয়ে হচ্ছে, এই বিষয়ের একটু ডিপলি একটা কানেকশন দিয়ে দেবো, যেখান থেকে আপনি নিজেও খুঁজে বের করে নিতে পারবেন। গতদিন যে পর্যন্ত বলেছিলাম সেটা হচ্ছে মন্ত্র পর্যন্ত, মন্ত্রের বিভিন্ন ভাগ। আর হ্যাঁ, মন্ত্রেরই বেনিফিট সম্পর্কেও কিছুটা বলেছিলাম। আজকে এইখান থেকে বলি, যেটা হচ্ছে মন্ত্র কিভাবে ইউজ হয়, আমরা ব্যবহার কিভাবে করি। আমরা মন্ত্র কেন চয়ন করি বা আমাদেরকে চয়ন করে কেন দেয়া হয়, প্রাপ্তি হয় কিভাবে? কোনো না কোনো গুরুর থেকে আমাদের কাছে মন্ত্র প্রাপ্তি হয়। এবার সেই মন্ত্রের কি থাকে, আপনাদের কাজটা কি করে দেয়? অ্যালাইন করে। কিসের অ্যালাইন করে? আপনাদের মধ্যে ইন্টেনশনের অ্যালাইনমেন্ট করে দেয়। আর কি করে? স্পিরিচুয়াল গোলকে ফুলফিল করে। স্পিরিচুয়াল গোল কি? আধ্যাত্মিক যে লক্ষ্য, সেটা পূরণ করায়। আর পার্সোনাল রেজোনেন্সকে এনহ্যান্স করে দেয়। তাহলে মন্ত্র এই কাজগুলো করতে পারে। এবার বলছে চুজ আ মন্ত্র, অর্থাৎ সঠিক চয়ন প্রয়োজন। সঠিক চয়নটা কে করবে? ব্যক্তি বিশেষে তো আলাদা আলাদা হবে, কোটি কোটি মন্ত্র রয়েছে, তো সেই চয়নটা কে করে দেবেন? গুরু করে দেবেন। তাহলে সঠিক চয়ন যদি হয়, তাহলে অবশ্যই সেই চ্যান্টিংয়ে ফল হবে ওই ব্যক্তির। আচ্ছা, কোনো অ্যান্টি যদি মন্ত্র চ্যান্ট হয়ে যায়, সেখানে কিন্তু হিতি বিপরীত হয়। আর প্র্যাকটিসের অনেক ভাগ রয়েছে। এইখানে আমি দুটো একটা এইখানে কটা আছে, তিনটে দেয়া আছে, তাই তো? আমি না এরপরে যদি অ্যাডভান্সে আসেন, তো তখন আমি তিনটে নয় 10টা 12টা বলে দেবো যে জব কত রকমের হয়। এখানে প্র্যাকটিস বলতে জব, তাই তো? এই জব হচ্ছে
আপনি কীভাবে করতে পারবেন। এখানে 3টি প্রকার দেয়া আছে, মেনলি এই 3টে প্রকার হিসাবেই চলে, কিন্তু এছাড়াও আরও অনেক রয়েছে, সেগুলো বিষয়ে আমি অ্যাডভান্সে আলোচনা করব। এখানে প্রথম মনে করুন বৈখরি, উপাংশু আর মানসিক, এই 3টে হচ্ছে প্রধান হিসাবে চালানো হয়। এবার বৈখরিটা কি? বৈখরি হচ্ছে ভার্বালি চ্যান্ট করা হয়, অর্থাৎ উচ্চারণ করে করে বৈখরি জপ করা হয়। মানে মনে করুন যদি ওম নমঃ শিবায় যদি বলা হয় যে ওম নমঃ শিবায়, এই যে উচ্চারণ করলাম, এইটা হচ্ছে বৈখরি জপ হলো। আর যদি বলেন যে উপাংশু জপ কীভাবে হয়? উপাংশু জপে আপনার ফিস করে হয়, হুইসপার, ফিস করে উচ্চারণ হয়, যেটা পাশের ব্যক্তিটি বুঝতে পারে না। হয়তো ঠোঁট নাড়াটা দেখতে পায়, কিন্তু আপনার উচ্চারণ দেখতে পায় না। সেটা কেমন? ফিস করে কানের ধারে বললে যেমন আধা শোনা না শোনার মতো হয়, শুধু উচ্চারণটা মনে হচ্ছে যে কিছু একটা বলছে কিন্তু বুঝতে পারছি না, ব্যাপারটা ওই রকম। উপাংশু জপে ওই রকমই হয়। এবার বিভিন্ন মন্ত্রের বিভিন্ন রকম ভাগ ক্যাটাগরি অনুযায়ী বলে দেয়া আছে যে কোন মন্ত্র কিভাবে উচ্চারণ করলে কি ফল পাওয়া যাবে, তাই না? যে কোন মন্ত্রকে বৈখরিভাবে জপ করতে হবে, কোন মন্ত্রকে উপাংশুভাবে জপ করবেন। ইভেন লাস্ট যেটা এখানে রয়েছে মানসিক জপ, কোন মন্ত্রটি মানসিকভাবে জপ করলে আপনি সঠিকভাবে ঊর্জা গ্রহণ করতে পারবেন। এবার মালা, জপ যখন করা হয় তখন মালার ইউজ করতে হয়, ঠিক আছে? কারণ আপনি যে জপটা করছেন অবশ্যই তার কাউন্ট থাকা প্রয়োজন রয়েছে, এলোমেলোভাবে কখনো জপ করা উচিত নয়। এগুলো পরে হচ্ছে ডিটেলসে আলোচনা করা যাবে। এবার মালার চয়ন রয়েছে, সেখানেও বলবো যে মালা কিভাবে চয়ন করতে হয়, কোন কোন কিসের জন্য, কোন কোন মন্ত্রের জন্য, কোন কোন দেবদেবীর জন্য, বা কিভাবে মালা চয়ন করতে হয়, সেই বিষয়ে ডিটেলস একটা লম্বা আলোচনা থাকবে। আচ্ছা, এবার যখন মন্ত্র জপ করা হয় তার কি থাকে? অবশ্যই সেই মন্ত্রের মিনিং থাকে। মনে করুন আপনি কোনো মন্ত্র জপ করছেন, যদি সেই মন্ত্রের অর্থটাই না বোঝেন, মন্ত্রের শব্দ বর্ণ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তার অর্থ যদি না বোঝেন, তাহলে সেটা জপ করা বৃথা। বাবাকে বাবা যদি বলি, বাবা কেন বলছি, বাবাকে কেন বাবা বলছি, কি কারণে বাবা, সেটা বোঝার দরকার আছে। যদি বাচ্চা হয় প্র্যাকটিসে বলছে, বলে দিয়েছে বলছে, সেটা ব্যাপার আলাদা, কিন্তু বড় হলে তো এটা বোঝা উচিত যে কেন বাবাকে বাবা বলা হয়, বা ছেলেকে কেন ছেলে বলা হয়, বা কাকাকে কেন কাকা বলা হয়। তা সেই সম্বন্ধ আর অর্থটা বুঝতে হয়, সিগনিফিক্যান্সটা বুঝতে হয়। যদি সেটা বুঝতে পারা না যায়, তাহলে সেই জপের কোনো মানে নেই। রাস্তাঘাটে যে কোনো কাউকে দেখে তো আর বাবা বলা যায় না, বা মেসো বলা যায় না। ওই রকমই প্রত্যেকটা মন্ত্রের অর্থ আমি বলে দিচ্ছি, মন্ত্র উচ্চারণ করে দিচ্ছি, তার অর্থ বুঝছি না, সেটা কখনোই কোনো কাজের নয়। খাতা দেখে বা বই দেখে মুখস্থ করলাম, আর সেই মুখস্থ করে কাউকে বলে দিলাম, বা কাউকে শুনিয়ে দিলাম, বা কোনো কাজ করতে গেলাম, সেটা কখনো ফলদায়ী হবে না। হবে সেই অর্থে ততটা পরিমাণ ফলদায়ী হবে না যতটা আপনি জেনে বুঝে করবেন। তাহলে জেনে বুঝে করলে যে ফলটা হবে, আর না জেনে করলে সেই ফলটা কিন্তু পাবেন না। কারণ আপনি জানেন মানে কি, ওর গতিবিধি সম্পর্কে জানেন, ওর ভাব সম্পর্কে জানেন, ওর আন্তরিক অর্থ সম্পর্কে জানেন, ওর ইন্টেনশন সম্পর্কে জানেন, ওর সিগনিফিক্যান্স সম্পর্কে জানেন, ওর তত্ত্ব সম্পর্কে জানেন। তবে যদি না জানেন তাহলে কি হবে? বহুদিকে এরকম মানুষ পাবেন যারা শুধুমাত্র মুখস্থ করে গেছে, মুখস্থ করে মন্ত্র মুখস্থ করে রেখেছে, যার শব্দ অর্থ বর্ণ অক্ষর এসবের কোনো রকম মানে জানেন না, যে কোন বর্ণ কেন ব্যবহার হয়ে গেছে এর মধ্যে। তো সেই ক্ল্যারিটি যদি না থাকে, তাহলে কখনো টপ লেভেলে পৌঁছানো যায় না। টপ লেভেলে পৌঁছাতে গেলে এগুলো জানা প্রয়োজন, যে কেন ব্যবহার হচ্ছে, স্ক্যানিং প্রয়োজন। আচ্ছা, এর অবশ্যই উদ্দেশ্য থাকে ডিভোশন, অর্থাৎ আপনার স্পিরিচুয়াল একটা দৈব কানেকশান একটা তৈরি করে। ডিভোশন অবশ্যই থাকে, ভক্তি থাকে, ভক্তিটা থাকাটা জরুরি। ভক্তি না থাকলে আপনার মধ্যে সেই ঊর্জা উৎপন্ন হবে না। আর
বলছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি জিনিস? আপনার তৎপরতা, আপনার কেয়ার, হ্যাঁ, সজাগ। আপনি যদি সজাগ না থাকেন, আপনি যদি তৎপর না থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে, অথবা কিছুই হলো না, আপনি বুঝতে পারলেন না, আপনার সেই ঊর্জা চুরি হয়ে গেল বা অন্য কোনো পোর্টালে চলে গেল, অদৃশ্য মাধ্যমে আপনার শক্তি গায়েব হয়ে যাবে, নিজস্ব ঊর্জা গায়েব হয়ে যাবে, দিনের পর দিন ক্লিশ হয়ে যাবেন। আচ্ছা, একটা সিক্রেট প্লেস তৈরি করতে হয়, যেখানে কিনা আপনি এমন একটা শান্ত পরিবেশ তৈরি করতে হয়, যেখানে আপনি নিজের মতো করে একটু আলাদাভাবে, সবার থেকে আলাদা গিয়ে শান্ত পরিবেশে আপনি জব করতে পারেন। সেইটা হচ্ছে, এই হচ্ছে ব্যবহারিক পদ্ধতি। এবার কিভাবে জব করতে হয়, কেমনভাবে বসতে হয়, কেমনভাবে প্রক্রিয়া শুরু করতে হয়, সব কিছুই অ্যাডভান্সে আলোচনা করা হয়। সবার এক একটা আলোচনায় দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে গেছে। এই একটা একটা শব্দ এখানে হচ্ছে, বাক্য হচ্ছে, এই বাক্য ভাঙতে গিয়ে দেখা যাবে ঘন্টা পার হয়ে গেছে। তো এগুলো জানাটা জরুরি, ধারাপাতটা জানা জরুরি অঙ্ক কষার আগে। আবার কি বলছে যে ডেলি কনসিস্টেন্সি। ডেলি কনসিস্টেন্সি অর্থাৎ রেগুলারিটি মেনটেন যদি না করেন, তাহলে কিন্তু কোনো কাজের নয়। রেগুলারিটি যদি না থাকে, তাহলে মন্ত্র জপের কি থাকে। আর মন্ত্র জপের ফলে না আপনার স্পিরিচুয়াল আর সাইকোলজিক্যাল দুটো দিক দিয়ে আপাত উন্নতি হবে। বাকি আরও অনেক উন্নতি হয়, কিন্তু সেখানে এখন ব্যাখ্যায় যাব না। এবার এক্সাম্পল স্বরূপ এখানে কটা মন্ত্র এখানে এই লিখে রেখেছি, যেটা মনে করুন পপুলার ইউনিভার্সাল অর্থাৎ বিশ্বজনীন, যেটা অন্তত সবারই জানা, যে ওম। ওম না, তো ওমের উচ্চারণ যে, সেটার সঠিক উচ্চারণটা জানা জরুরি বা করা জরুরি। ওমের ব্যাখ্যাটা জানা জরুরি, মনে রাখা জরুরি, আর বোঝা উচিত, তবেই কিনা ওমের যে ঊর্জাটা আপনি নিতে পারবেন। ম্যাক্সিমাম প্রত্যেকটা বৈদিক মন্ত্রে ওমের উচ্চারণ হয়, ওম। তো সেই ওমের উচ্চারণটা সঠিকভাবে করা আর তার অর্থ সম্পর্কে বোঝা। আপনি একটা গোটা মন্ত্র মুখস্থ করবেন বা মনে রাখবেন বা অ্যাপ্লাই করবেন, সেই গোটা মন্ত্রের প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনার ধ্যান ধারণা থাকা উচিত। যদি নিজে না যদি না উদ্ধার করতে পারেন, তাহলে কি কারোর গাইডেন্স নিয়ে আপনার, অন্তত কারোর বলতে কি, যিনি জানেন, মন্ত্রবেত্তা, মন্ত্রবোদ্ধা, তার কাছ থেকে অন্তত আপনার গাইডেন্স নিয়ে মন্ত্র সম্পর্কে সেই ধারণাটা তৈরি করা উচিত, তবেই আপনার মন্ত্র কাজ করে, নতুবা নয়। অনেকের এরকম বলতে শুনেছি যে কাজ করে না। তুমি কাজ করাতে জানো না, মন্ত্র ব্যবহার করতে জানো না, মন্ত্র সম্পর্কে বোঝো না। তাই যেমন আমি যদি কাউকে প্রশংসা করে ডাকি, সে হাসি মুখে ফিরে তাকাবে। যদি কটু ভাষা বলে গালি দিয়ে ডাকি, সে আমার দিকে মুখ ভেঙছে বা রাগান্বিতভাবে তাকাবে। তাহলে এখানে শব্দের প্রয়োগ হচ্ছে, তাই না? শব্দের গুণ রয়েছে। তো তাহলে সামান্য শব্দের যদি এরকম গুণ হয়, তাহলে এই যে শাস্ত্রীয় বিধিতে বৈদিক যে মন্ত্রগুলো আছে, বা যে কোনো মন্ত্র হতে পারে, লৌকিক হতে পারে, সাবর হতে পারে, প্রত্যেকের ওরকম তো গুণ রয়েছে। তাহলে সেই গুণটাকে সেইভাবে প্রয়োগ করতে হবে না, কাজ করতে হবে না। আগের দিন বলছিলাম যে শালা বললে কেউ হাসি মুখে মেনে নেবে, হাসতে থাকবে, আবার শালা বললে আবার মারতে তেড়ে আসবে। তো সেরকম বলার উপর ডিপেন্ড করে কে কীভাবে বলবে। একটা এখানে মন্ত্র আর একটা দেওয়া আছে, সেটা কি, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আর একটা কি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষেম অমৃতম। এটা হচ্ছে এই দুটো সবার জানা। আর একটা মন্ত্র শান্তি মন্ত্র। শান্তি মন্ত্রটা কোথাকার? এটা হচ্ছে বৈদিক মন্ত্র, বেদের মন্ত্র। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন, বলতে শুনবেন, বড় বড় যখন পূজা পাঠ হয়, সেখানে এই মন্ত্রটির ব্যবহার হয় প্রথম দিকে। এটা কি,
ইভেন শেষের দিকেও বলে, যেটা কি ওম সহনা বাবতু সহনা ভুনাক্তু, হ্যাঁ, সোহা বীরবাং কার্বাবু হই বলে ডট 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 এরকম অনেকটা আছে, হ্যাঁ, ব্রহ্মকর্ম সমাধিনা হরিয়ম তৎসৎ এরকম শেষের দিকে। তাহলে এই যে মন্ত্রগুলো যখন আপনি ব্যবহার করবেন কখনো, তাহলে এর অর্থ সম্পর্কে আপনার জানাটা জরুরি, বোধ সম্পর্কে। এবার আগের দিন তন্ত্রের কথা হয়েছে, মন্ত্রের কথা হয়েছে, লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যন্ত্র। যন্ত্র কি? জ্যামিতিক আকৃতি, এমন একটি জ্যামিতিক আকৃতি, হ্যাঁ, যেটা কিনা আপনার মেডিটেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড স্পিরিচুয়াল এভ্যালুয়েশনের জন্য একটা টুল হিসাবে ব্যবহৃত হবে। আপনারা অনেক দেখে থাকবেন এই যন্ত্রের বিভিন্ন ছবি, যেমন স্ত্রী যন্ত্র, কালী যন্ত্র, বগলা যন্ত্র, বগলামুখী যন্ত্র। তো এই যন্ত্রগুলো কি? অ্যাকচুয়াল এগুলো হচ্ছে জিওমেট্রিক ডায়াগ্রাম, জ্যামিতিক আকৃতিগুলো। তো এর মধ্যেই দেবতার বা দেবীর বা শক্তির যে শক্তির যে স্ট্রাকচার সেটাকে এখানে নিহিত করা আছে। ওর মধ্যেই ওই যন্ত্রকেই দেবী হিসাবে বা শক্তি হিসাবে যার যার নাম, যখন মনে করুন আপনি যদি কালীর ধ্যান করেন, তাহলে সামনে যদি কালীর যন্ত্রটা রাখেন, রেখে যদি আপনি মেডিটেশন করেন, তো কী হবে? আপনাকে মনে করে নিতে হবে ওই যন্ত্রটাই হচ্ছে কালী, তাই না? তো সেখানে কি হবে? এটা আগে থেকেই তৈরি করা আছে, বড় বড় যারা মুনি ঋষিরা ছিলেন তারাই বানিয়েছেন, হ্যাঁ, যন্ত্রের এই যে আকৃতি। শিব আর শক্তির তো এখানে মিলনে তৈরি হয়েছে। পরে যদি কখনো হয়, এই শ্রীযন্ত্রের পুরো টোটাল একটা স্ক্যানিং আমি তৈরি করব, সেটা আপনাদের দেখাবো পরে, আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে, দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন যে শিব আর শক্তির মিলনে কিভাবে ওই জ্যামিতিক আকৃতির মধ্যে শিব আর শক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে। পুরোপুরি স্ক্যানিং, প্রত্যেকটা পার্ট ভেঙে 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 সেখানে ডিসকাস করব। আচ্ছা, এখানে এইগুলো এরকম চলতে থাকবে, অধিক আলোচনায় গিয়ে লাভ নেই, কারণ এরকম বকতে থাকলে শেষ হবে না। মেন যে বিষয়টা বলার, আপনারা যে আসতে পারবেন এটা কি হবে সেটা নিয়ে একটু ডিসকাস করে আজকের ডিসক্লোজ করব। সেটা হলো কি, যে কুষ্ঠি অনুযায়ী আপনারা কারা এলিজিবল অর নট। যারা যারা জ্যোতিষ আছেন, যেহেতু এটা কালকে ইউটিউবে হয়তো আপলোড হবে, তো সেক্ষেত্রে এখানে এটা বলে রাখি, যারা জ্যোতিষ আছেন বা তাদের কাছে তাদের তো বুঝতে সুবিধা হবে, যারা নন তারাও বুঝতে পারবেন, সেই রকমভাবে আমি বলবো ক্লিয়ারলি, যাতে বুঝতে পারেন যে আপনার নর্মাল যে চার্ট আছে সেই চার্ট থেকে কি করে বুঝবেন যে আপনার এই কানেকশানটা আছে কি নেই। বলে দিচ্ছি আমি। এখানে প্রথম ঘরটা হচ্ছে লগ্ন ঘর হয়, আমি এখানে লিখিনি, জাস্ট দিয়ে রেখেছি। আমি মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে যাব, সেইভাবে লক্ষ্য করবেন। ফার্স্ট ঘরটা হচ্ছে লগ্ন, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ আর দ্বাদশ। এবার আমার কথা হলো, আপনি কি করে খুঁজে বের করবেন, সেটা সহজ সূত্র আমি বলে দিচ্ছি। সেটা হলো 8 নম্বর ঘর আপনার দেখতে হবে, কারণ আমি আগের দিন আলোচনার ক্ষেত্রে মাঝখানে বলেছিলাম যে আমাদের কুষ্ঠির 8 নম্বর ঘর যেটা আছে সেটা হচ্ছে গুপ্তবিদ্যার বা রহস্যময় বিদ্যার বা যা কিছু রহস্যজনক, তার সঙ্গে কানেক্টেড, অকাল্ট সায়েন্সের সাথে কানেক্টেড।
তো যেহেতু তন্ত্রবিদ্যাটা হচ্ছে অকাল্ট সায়েন্সের মধ্যে পড়ে, একটা স্ট্রং সাবজেক্ট, তো সেক্ষেত্রে আপনারা এইখানে কানেকশানটা দেখবেন কিভাবে। এখানে যে প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার লেখা থাকে দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে ছোট্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি, যে মনে করুন 1 নম্বর রাশি থেকে 12 নম্বর রাশি পর্যন্ত। 1 নম্বর রাশির লর্ড হচ্ছে মঙ্গল, 2 নম্বর রাশির লর্ড হচ্ছে আপনার শুক্র, 3 নম্বর রাশির হচ্ছে বুধ, চতুর্থের হচ্ছে চন্দ্র, পঞ্চমের সূর্য, ষষ্ঠের এরকমভাবে বললে হবে না, আপনার আমি বলি নাম্বার দেখে দেখে একটু নোট করে নেবেন। ষষ্ঠের যদি হয়, ষষ্ঠের তালে দেখবেন আবার বুধ, সপ্তমের শুক্র, অষ্টমের আবার মঙ্গল, নবমের হচ্ছে বৃহস্পতি, দশমের হচ্ছে শনি, একাদশেরও শনি, আর দ্বাদশের আবার বৃহস্পতি। তাহলে আপনি কি করে খুঁজে বের করবেন? আমি এখানে ড্র করছি না, যা শুনে নেবেন। যদি কখনো অ্যাডভান্সে আসেন তখন আবার ক্লিয়ারলি বলবো, এটা জাস্ট শুনে শুনে এ করুন। এবার মনে করুন আপনার সব ঘর ছেড়ে দিলেন, কটা ঘর বলছি সে কটা লক্ষ্য করবেন। সেটা কি? 8 নম্বর ঘরের লর্ড, মানে আপনার যে রাশি সংখ্যা লেখা আছে তার লর্ড খুঁজে নেবেন। নেয়ার পরে একটু এখানে লিখে লিখে দিই, এটা সুবিধা হবে আর কি, নাহলে যাদের জানা নেই তাদের অসুবিধা হবে। আচ্ছা, মনে করুন এখানে আপনার 8 লেখা আছে, ঠিক আছে? সে যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে আমি বললাম যে 8 নম্বর এর যে লর্ড আছে সে হচ্ছে মার্স, ঠিক আছে? বৃশ্চিক রাশি, তার লর্ড হচ্ছে বৃশ্চিক। এবার এর সাথে কানেকশান দেখবেন, এই মার্সের সাথে কানেকশান দেখবেন কোথাকার? এই লগ্নের, এই 1 নম্বর ঘরের। আবার আর কানেকশান দেখবেন কার? পঞ্চম ঘরের। যেহেতু এটা শিক্ষার ঘর, তাহলে এটা এই 5th হাউসের কানেকশানটা দেখবেন, এখানে কোন রাশি লেখা আছে। এর লর্ডের সাথে দেখবেন, এর সাথে এর কানেকশান আছে কিনা, এর সাথে এর কানেকশান আছে কিনা। আচ্ছা, এটা দেখলেন। এবার এটা হচ্ছে লগ্ন চার্টে দেখলেন। যদি লগ্ন চার্টে খুঁজে না পান তখন নবমাংশ চার্টেও দেখতে পারেন। এবার কথা হলো যে যদি এই 8 নম্বর ঘরের লর্ড 5th হাউসে বসে থাকে, এখানে মনে করুন এই মার্স এখানে বসে আছে, হ্যাঁ, তখন কিন্তু আপনার একটা কানেকশন তৈরি হয়ে গেল এই গুপ্তবিদ্যা চর্চার। আচ্ছা, আবার দেখলেন এই 1 নম্বর ঘরের লর্ড, হ্যাঁ, মনে করুন এখানে কিছু একটা লেখা আছে, হ্যাঁ, আমি এমনি জাস্ট দিচ্ছি যে এটা 5 লেখা আছে, ঠিক আছে? তা 5 মানে হচ্ছে আপনার সিংহ রাশি, সিংহ রাশির লর্ড হচ্ছে আপনার সান। তাহলে সান যদি আপনার এইখানে বসে থাকে, সান, আচ্ছা, এটাকে একটু ছোটো করে নিই। তো মনে করুন এখানে সান বসে আছে, সে 1 নম্বর ঘরের লর্ড 8 নম্বর ঘরে বসে আছে, হ্যাঁ, এখানকার লর্ড এখানে বসে আছে। তাহলে আপনি একটা কানেকশান পেলেন। এবার মনে করুন কিছু স্পেসিফিকে চলে যাই, আর যদি 5th হাউসের লর্ড আবার 8th হাউসে থাকে সেটাও হবে। এবার মনে করুন সবার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার 8th হাউস কানেকশান থাকতেই হবে। কার সাথে? কার? লগ্নের সাথে, শিক্ষার ঘরের সাথে। এবার মনে করুন আপনার কর্মের ঘরের সাথে আছে, 8th হাউসের লর্ড আপনার 10th হাউসে আছে। তো কি হবে? তাহলে তন্ত্রবিদ্যার চর্চা তো হবে, ওটা ডিপেন্ড করছে কতটা হবে, কীভাবে হবে সেটা গ্রহের কম্বিনেশন ডিপেন্ড করছে। এবার হবে
কিন্তু এই ব্যক্তি যার 8 নম্বর ঘরের লর্ড, হ্যাঁ, 10th হাউসে বসে আছে, ম্যাক্সিমাম সম্ভাবনা যে এই ব্যক্তির এই তন্ত্র শিক্ষা করার পরে তান্ত্রিক একটা প্রফেশন হতে পারে, এই বিদ্যা দিয়ে ইনকাম করার একটা প্রফেশন তৈরি হয়ে যেতে পারে, অর্থ উপার্জনের একটা প্রক্রিয়া তৈরি হয়ে যেতে পারে। ইভেন যদি ওই 10th হাউসে, এই 8th হাউসের লর্ড যদি 10th হাউসে বসে আর সাথে যদি ভেনাস চলে আসে, তাহলে কি হবে, এই বিদ্যাটা এনহান্স হয়ে যাবে। হ্যাঁ, কীরকম এনহান্স হবে? উচ্চ মার্গের হাইফাই একজন হাইফাই লেভেলের তান্ত্রিক হয়ে যাবে। শুক্র যদি 10th হাউসে থাকে, তাহলে দেখা যাবে 8th হাউসের সাথে যদি 10th হাউসের কানেকশন হয়ে যায়, তখন সে কি হবে, হাই লেভেলের হবে, মানে আন্ডু পান্ডু লেভেলের নয়, হাই লেভেলের হবে, যার মধ্যে অ্যাকচুয়াল শিক্ষাটা থাকবে আর সে ধরে রাখতে পারবে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন 8th হাউসের লর্ড যদি লাভের ঘরে থাকে, এইখানে 11th হাউসে থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে বিদ্যাটা না, এই বিদ্যাটার দ্বারাই হ্যাঁ কি করতে পারবে, উন্নতি করতে পারবে, এই বিদ্যার দ্বারাই উন্নতি করতে পারবে। সে লর্ড যে কেউ হতে পারে, এমন নয় যে এরকম ভাব আছে কথা যে রাহু কেতু, হ্যাঁ, শনি মঙ্গল এদেরকে দেখতে হয়, ওরকম নয়। ওটা ডিপেন্ড করছে কে কতটা পাওয়ারফুল হয়ে আছে। ওটা হচ্ছে ব্যক্তি বিশেষে বিচার্য হবে, যে হলে তো কতটা হবে। তো এইখানে যদি থাকে তাহলে কি হবে, উন্নতি করতে পারবে এই বিদ্যার দ্বারা, আয় উন্নতি করতে পারবে। ইভেন মনে করুন 8th হাউসের লর্ড আপনার 1 নম্বর ঘরে আছে, তখন কি হবে, নাম কামাতে পারবে, ব্যক্তিত্বের উন্নতি ঘটবে, দেখা যাচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট করে ফেলেছে। কি হবে, ওই যেমন আগের দিন বলছিলাম যে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, নিজেকে জানতে পারছে, কুণ্ডলিনী অ্যাওয়াকেনিং করে, সেটা তন্ত্রের মাধ্যমে হবে, সঠিক গাইডেন্স পেলে। আচ্ছা, আর একটা জিনিস, যদি 8th হাউসের লর্ড চলে যায় আপনার 2nd হাউসে, এটা হচ্ছে মানির ঘর, ঠিক আছে, এটা ধনের ঘর, তাহলে কি হবে, ধন উপার্জন হবে এই বিদ্যা থেকে। উপার্জন হবে বলতে প্রচুর পরিমাণে হবে, এটা তো ওয়েলথের ঘর, প্রচুর পরিমাণে আসবে যদি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারে। যদি ছড়িয়ে ফেলে তো আলাদা ব্যাপার, ছড়িয়ে ফেললে তো হবে না। এছাড়াও আরও বহু কিছু রয়েছে কানেকশান, যেটার দ্বারা মনে করুন অনেকে মুখ থেকে বলে দিলেই কাজ হয়ে যায়, বেশি কিছু মন্ত্রে বলতে হয় না, ইনস্ট্যান্ট কাজ হয়ে যায়। কারা কারা সেটা একটা বলে দিই। সেটা হচ্ছে এই যে বলে দেওয়া, বলে দেওয়া বলতে কি, এখানে কি বোঝাচ্ছে, বলছে, তাহলে বলার ঘর কোনটা, বাণীর ঘর কোনটা, এটা হচ্ছে 2nd হাউস, 2nd ঘর। তাহলে 2nd ঘরে এই 8th হাউসের লর্ড যদি 2nd হাউসে থাকে, বা 2nd হাউসের লর্ড যদি 8th হাউসে থাকে, তাহলে একটা বাক সিদ্ধির যোগ তৈরি করে। সেটা কি, এই গুপ্ত বিদ্যার চর্চার মাধ্যমে, অটোমেটিক্যালি আসবে না, চর্চা করতে হবে। গুপ্ত বিদ্যার চর্চার মাধ্যমে একটা চলে আসে কি কানেকশন, বাকসিদ্ধির কানেকশন চলে আসে। আচ্ছা, তাছাড়া আর একটা কি হতে পারে, এই হয় 2nd হাউসের লর্ড 8th হাউসে, নাহলে 8th হাউসের লর্ড 2nd হাউস, অন্য কোনো কানেকশন তখন আর দেখতে হচ্ছে না, শুধু এই ডায়াগোনালটা আপনি দেখে নিলেন, এইরকম এই কোনাকুনিটা আপনি দেখলেন। আচ্ছা, এরপরে কি হচ্ছে, যদি 8th হাউসের লর্ডের দৃষ্টি, সে 8th হাউসের লর্ড অন্য কোথাও গিয়ে বসে থাকতে পারে, কিন্তু তার দৃষ্টি যদি এই 2nd হাউসে পড়ে, 2nd হাউসে যদি পড়ে, তাহলেও এই যোগ তৈরি করে। আবার যদি 12th হাউসের লর্ডের দৃষ্টি, এই 12 হাউস এখানে,
এখানকার লর্ড যেখানে বসে থাক না কেন, তার দৃষ্টি যদি এই সেকেন্ড হাউসে পড়ে, তাহলে কিন্তু কি তৈরি করবে? বাকসিদ্ধির একটা যোগ তৈরি করবে। আচ্ছা, এই ছিল। মনে করুন এসব কোনো রুলস মিলছে না, কি হবে? মিলল না, তাহলে কি হবে না? একটা স্ট্রং কানেকশন আছে, একটা নয়, দুটো, চলুন তিনটে বলে দিচ্ছি। মনে করুন কোথাও কিছু মিলল না, নিয়ম মিলল না, আপনার সেকেন্ড হাউসে মুন বসে আছে, চন্দ্র বসে আছে, তাহলেও একটা বাকসিদ্ধির যোগ তৈরি হয় যদি এই বিদ্যার চর্চা হয় তো। पर বাই ডিফল্ট একটা কানেকশন তৈরি হয়ে যায়। আচ্ছা, মনে করুন মুনকে পেলেন না, আর একটা প্ল্যানেট আছে যে কিনা এইটা করে, সেটাকে স্যাটার্ন। স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে থাকে তখনও কিন্তু এই কানেকশনটা তৈরি করে দেয়। আচ্ছা, এরপরে সোনায় সোহাগা যদি বলা যায় যে এই স্যাটার্ন আর মুন একসাথে সেকেন্ড হাউসে আছে, তখন কিন্তু দেখা যাবে যে ওই ব্যক্তির বলা থেকে একটু দূরে থাকবেন। যদি কিছু বলে না, সেটা ফলবে, আর চেষ্টা করবেন ভালো কিছু বলিয়ে নেওয়ার, দেরি হলেও কিন্তু ফলবে। যদি দেরিও হয়, যেহেতু স্যাটার্ন আছে, দেরি করিয়ে দেবে, ওই বলার মধ্যে বলার ফলপ্রসূতেও হচ্ছে দেরি হয়ে যাবে ফল পেতে, কিন্তু ফলে যাবে। আর সেটা খুব সাংঘাতিকভাবে ফলবে। যদি স্যাটার্ন অ্যান্ড মুনস সেকেন্ড হাউসে বসে থাকে, আর সে যদি কাউকে কিছু বলে দেয় যে ওই ব্যক্তির এই হবে, তো হবে, সেটা মুডের উপর ডিপেন্ড করছে, কারণ ওটা অ্যাক্টিভেটেড, ওই বাকসিদ্ধির যোগটা অ্যাক্টিভেটেড। ইভেন সেই ব্যক্তি যদি এই সিক্রেট বিদ্যার চর্চা করে, দেন এটা কিন্তু প্রাইমলি অ্যাক্টিভেট হয়ে যাবে।